তুমি খুব গায়ে পড়া মেয়ে তো। না, সবসময় আমার কাছে আসার চেষ্টা করো। আমার বয়ে গেছে। তখনই তন্ময় তিতলির হাত দিয়ে টান দিয়ে ওকে বুকের মধ্যে টেনে নেয়। তন্ময়ের এমন ব্যবহারে তিতলি অবাক হয়ে যায়। আজকে কোনোভাবেই তিতলিকে মেহেরের সাথে যোগাযোগ করতে দেওয়া যাবে না, তাইলে মেহেরকে ও সব বলে দেবে। আর রেদ ওইখানে মেহেরকে পাবে না, তাই আমাকে তিতলির সাথে থাকতে সারাদিন হবে। আর এদিকে রেদ দেরি না করে সিলেটের উদ্দেশ্যে রওনা করে। তার হাতে সময় নেই। রেদ ড্রাইভ করছে আর ভাবছে, তুমি আমার থেকে দূরে কিভাবে থাকতে পারবে মেহের? আমি কি আমি কি পারবো? কেন পারবো না? ওর সাথে না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। আমি কি সত্যি কেন যাচ্ছি ওর কাছে? জানি না কিচ্ছু, জানি না। আমি শুধু মেহেরকে আমার কাছে চাই, আর কিচ্ছু না, আর কিছুই না। কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায় রেদ। প্রায় বিকেলের শেষ দিকে অনেকটা সন্ধ্যার সময় মেহেরকে দেখতে পায় সে। প্রচুর গাছপালা থাকার কারণে প্রায় অন্ধকার। তখন মেহের একটা ছেলের বাইক থেকে নামছে। রেদের বুঝতে বাকি রইল না ছেলেটা কে। রেদ মেহেরের সাথে দেখে খুব রাগলেও তখন কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর ছেলেটা বাইক নিয়ে চলে যায়। আর মেহের বাড়ির ভেতর যেতে নিলে কেউ তাকে টেনে বাগানের দিকে নিয়ে যায়। মেহের চিৎকার করতে গেলে তার মুখ চেপে ধরে কেউ। তারপর মেহেরকে একটা গাছের নিচে ফেলে দেয়। কে? মেহের কিছু বুঝে ওঠার আগেই রেদ মেহেরকে শরীরের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারে। মেহের মাটিতে পড়ে যায় আর ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। রেদ মেহেরকে মাটি থেকে তোলে। অন্ধকারের মধ্যে মেহের বুঝতে চেষ্টা করে কে আবছালোই। মেহের রেদকে দেখে দৌড় দিতে যায়, কিন্তু তার আগেই রেদ মেহেরকে নিয়ে একটা গাছের সাথে দু হাত দিয়ে চেপে ধরে। রেদ প্লিজ। কেন করলি এমন? রেদ আমি কেন করলি এমন? আমি রেদের কাছে সবচেয়ে নেশার জিনিস হলো মেহেরের কান্না মিশ্রিত চাপা কণ্ঠের সুর, যা বারবার রেদকে পাগল বানিয়ে দেয়। রেদ নিজেকে কন্ট্রোল করতে পারে না মেহেরের ওই আওয়াজ শুনলে। আবছালোই দেখা যাচ্ছে মেহেরের মুখ, যা রেদকে ঘুরে ফেলে দিয়েছে। রেদ আমি শ্শ্, চুপ, কোনো কথা বলো না। আবছা অন্ধকারে নেশা মিশ্রিত দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে আ- আ- মেহের আর কিছু বলতে না দিয়ে মেহেরের ঠোঁট দখলে নেয়। এতদিন পর রেদ নিজের প্রাণ ফিরে পেয়েছে মেহেরকে কাছে পেয়ে। তার মনের শূন্যতা পূরণ হয়ে গেছে। এদিকে মেহের না রেদকে থামাতে পারছে না আর কিছু নিজেকে ঠিক রাখতে পারছে। তার চোখ দিয়ে আরো বেশি পানি পড়ছে। রেদ মেহেরের ঠোঁট থেকে সরে এসে ওর গলায় আলতো করে নাক দিয়ে ঘষতে থাকে আর মেহেরের শরীরের ঘ্রাণ নিতে থাকে। তারপর মেহের আর কিছু বলতে পারে না, তার আগেই নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে মাটিতে পড়তে নেয়। কিন্তু তার আগেই রেদ মেহেরকে ধরে নেয়। রেদ বুঝতে পারে ঘটনার আকস্মিকতায় মেহের জ্ঞান হারিয়েছে। রেদ পরম যত্নে মেহেরকে কোলে তুলে নিল। তারপর বাগানে থাকা একটা বেঞ্চে বসায়। গ্রামের সময় ঘর হতে কেউ বের হয় না। রেদ চাঁদের আলোয় ভালোভাবে মেহেরকে দেখে নিল। হলদেটে মুখে থাপ্পড় মারার দাগটা স্পষ্ট। হ্যাঁ, মেহেরের গায়ের রং হলদেটে ফর্সা অনেকটা। ইস, এত জোরে থাপ্পড়টা না মারলেও পারত। বেশি জোরে মেরে ফেলেছে সেও তার হলুদ কুড়িকে। বাহ, সুন্দর নাম তো, আবার হলুদ কুড়ি মেহেরজান। তারপর পাশের কল থেকে পানি এনে মেহেরের মুখে ছিটিয়ে দিতেই মেহের চোখ মেলে। রেদকে দেখে মেহের চিৎকার করতেই রেদ মেহেরের মুখ চেপে ধরে বলে, আচ্ছা, আমি যে তোমার সাথে এখানে আছি সেটা কি সবাইকে না জানালেই নয়? দেখো মেহের, এটা গ্রাম, আর আমার সাথে এভাবে তোমাকে কেউ দেখলে সমস্যা কিন্তু তোমারই হবে। আমি বলবো তুমি আমায় ডেকেছিলে, আমার আর কি, তাই চুপ করো। হুম, রেদ ঠিকই বলেছে। আর এখন ও আমাকে নেওয়ার জন্য সব করতে পারে। কি হলো, কি ভাবছো? ওকে, তোমায় কষ্ট করতে হবে না, আজ আমিই ডেকে দিচ্ছি। এই শুনছেন? তখনই মেহের রেদের মুখ চেপে ধরল। তারা বলল, এই চুপ চুপ, কোনো কথা বলো না প্লিজ। রে ধরা হাতে একটা কিস করলো।
অমনি মেহের হাত সরিয়ে নিল আর বলল, বজেট পোলা খালি সব সময়। এই প্রথম তুমি আমায় নিজে থেকে রাজ করলা। আমি কি করব? বেটা খচ্চর খুবিস। এবার এই দুটি অন্যদিকে ফিরে বলল, আমাকে না বলে এসেছো কেন? এই 2 সপ্তাহে আমি কত খুঁজেছি তোমায় জানো? কেন? ইস বেটা বদ, আমি কি তোর বউ লাগি রে? চলো আমার সাথে। আমি কোথায় যাব সেইটাও কি তুমি ডিসাইড করবা? আমার কোথাও যাওয়ার জন্য কারো পারমিশনের দরকার নেই। এবার রেদ রেগে গেল। রেদ যে রাখবে এটা মেহের জানে, তবুও বলল, কি বললে তুমি? যা শুনেছেন, আমি আপনার দাসী বা বিয়ে করা বউ নই যে আপনার কথা শুনবো। তোমাকে কথা শুনতে গেলে বউ বানাতে হবে। আইডিয়া তো খারাপ না। এভাবে মাঝে মাঝে এত করে খুঁজে খুঁজে না জ্বালিয়ে বিয়ে করে সারা জীবনের জন্য পার্মানেন্ট ভাবে জ্বালাবো, কি বলো? মানে আমি তোমাকে কোনোদিন বিয়ে করব না। কেউ যদি আমাদের এভাবে দেখে আর আমি যদি বলি তুমি আমায় ডেকেছো, তাহলে আমাদের কারো কিচ্ছু করতে হবে না। বিনা খরচে এখানকার লোকেরা এই শুভ কাজটা করাবে। কি বলো, ডাকবো? আমারও খরচ বেঁচে যাবে। না, লাগবে না, আমি যাব। শালা বজ্জাতের কোনো বিশ্বাস নেই। কোন কথায় মজা করে আর কোনটা সিরিয়াস আল্লাহ মাবুদ জানে। থাক মেহেরজান, ওরে চটানোর দরকার নেই। এর চেয়ে ভালো যা বলছে শুনে যা। নইলে যদি সত্যি কিছুক্ষণের জ্বালা নিতে পারি, সারা জীবন কেমনে ওইটার বউ দেখে নিবে। ভাবা শেষ হলে চলো। এখন কিভাবে যাব? এই সময় গাড়ি পাবো না, তার চেয়ে কাল সকালে যাব। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আর এমনিতেও আমি সারা রাত কোথায় থাকবো? ও, তার মানে রাতে তোমার সাথে থাকতে বলেছে। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। এই না বলছি, আমি এখন সব গুছিয়ে রাখি, সকালবেলা চলে যাব। কিন্তু আর কিছু বললো না। এখন ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমার যে করে হোক ওকে নিয়ে যেতে হবে, তাও কালকের মধ্যে। কি হলো? আচ্ছা, এখন সব গুছিয়ে নাও আর বাড়িতে বলে রাখো। আচ্ছা, বেটা এত সহজে মেনে নিল, যাক ভালোই হলো। কালকে সকাল হতে দে, রাত তোর হলেও সকালটা আমার হবে। যাও। মেহের কারণটা বুঝতে পারল না, তাই সে বাসায় ঢুকে সবাইকে তার যাওয়ার কথা বলল। তার মা রাজি না হলেও মেহেরের জোড়াজুড়িতে রাজি হলো। তারপর মেহের তার সব গুছিয়ে লাগেজ প্যাক করে, কারণ রেদ বাইরে জানালা দিয়ে তাকে দেখছে। আর ওদিকে তন্ময় তিতলির সাথে রয়েছে। 1 মিনিটের জন্য ওকে চোখের আড়াল করেনি, যার কারণে তিতলি মেহেরের সাথে যোগাযোগ করতে পারেনি। তখনই তন্ময়ের কাছে রেদের ফোন আসে। হয়ে গেছে, ওকে বাসায় ছেড়ে দিয়ে আয়। এত রাতে একা পাঠাস না, ওই রাস্তাটা ভালো না। চিন্তা করিস না, তিতলির কোনো ক্ষতি তন্ময় থাকতে হবে না। মেহেরের কি খবর? কালকে আনতে পারবি? ওকে নিয়েই ফিরবো যেভাবে হোক। তবে যাবে বলে মনে হয় না, গতিবিধি সুবিধার না। ভাই আমার হলুদ কুড়ি, তুমি নিজেকে যতটা চালাক ভাবো, আদৌ তুমি তা নও। রাত প্রায় 8টা। তন্ময় তিতলিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে, কিন্তু হেঁটে হেঁটে। তন্ময় কতবার বলল বাইকে যেতে, কিন্তু তিতলির এক কথা, সে হেঁটে হেঁটে বাড়ি যাবে, নইলে নাকি তন্ময়ের সাথে সে যাবে না। পাশাপাশি হাঁটছে তন্ময় আর তিতলি। শীত পুরোপুরি এখনো আসেনি, তাই বাইরে তেমন কোনো মানুষও নেই। ওদিকে তন্ময়ের মনে হচ্ছে তিতলি তখনকার ঘটনার জন্য এখন স্বাভাবিক হতে পারেনি, কারণ সারাদিন একটা কথাও বলেনি। তন্ময় বললে হ্যাঁ বা নাই জবাব দিচ্ছে। এজন্য সারাদিন কারো খাওয়া হয়নি। খাবার কথা বললে তিতলি না করে দিচ্ছে, এজন্য তন্ময়ও খেতে পারেনি। তখনই নিয়নের কল আসে। কই তুই? তিতলিকে পৌঁছে দিতে যাচ্ছি, মেয়েটা এখনো স্বাভাবিক হতে পারে নাই। আগে ওকে নর্মাল কর। আচ্ছা দেখ। তন্ময় তখনই একটা ফুচকার দোকানে দেখতে পায়। তখনই বলে, ফুচকা? তো তো কি মানে কি? আমার খিদে নেই। আমি তোমাকে খাওয়ার কথা বলেছি আমি খাবো, কারণ খিদে আমার পাইছে। এটা বলেই তিতলি রেগে যায় আর তন্ময়ের কলার ধরে বলে, আমি কি না করছি তোকে? না না না, সরি, আমি জাস্ট মজা করছি। এই তো ঝাঁজ বেরোচ্ছে, এইটাই তো চাই। তুমি খেলে খাও।
তন্ময় এবার তিতলির হাতটা টান দিয়ে নিজের কাছে নিয়ে বলে, তুমি না গেলে কি করে হবে? মানে? আসলে আমি ওয়ালেট ফেলে এসেছি, আমার কাছে টাকা নাই, তাই তোমাকে বিল দিতে হবে, নাইলে দেখ আমি না খেয়ে থাকতে পারি না। আর সেইম, আমি আজ কিচ্ছু খাইনি। আচ্ছা খাবো না, চল। আচ্ছা চল। সত্যি তো বেচারা আমার জন্য কিছু খেতেও পারেনি। তন্ময় 2 প্লেট ফুচকা অর্ডার করে। আমি বললাম না, খাবো না। দেখ আমার খুব খিদে পাইছে, তাই 2 প্লেট। আমি কাল তোমাকে টাকা দিয়ে দেবো। তিতলি কোনো কথা বলে না। কি ফুচকা, মিষ্টি টকের সাথে ধোয়া ওঠা ঝাল ঝাল ফুচকা। আর কি চাই, খুব মজা করে খাচ্ছে তন্ময়। এদিকে তিতলি মুখে পানি এসেছে। হাজার হোক ফুচকা বলে কথা। হঠাৎ তিতলি তন্ময়ের মুখের সামনে থেকে ফুচকা নিয়ে খেতে শুরু করে। এইটা দেখে তন্ময় রেগে যায়। এটা কি করলে? খাবে বললেই হয়। আমার টাকার ফুচকা আমি খাচ্ছি, তোমার কি? বলে গপ গপ করে খাচ্ছে আর লম্বা লম্বা ঢেকুর তুলছে। তন্ময় ভাবছে, যাক, নর্মাল করতে পেরেছে, কিছু তো খেলো। মেহের আর তিতলি দুজনেই ফুচকা দেখে আর থাকতে পারে না, তাই এই করা। এভাবে তিতলি এক করে 5 প্লেট খেয়ে নিল। কত খেতে পারে মেয়েটা ভাবছে আর হাসছে। তখনই ভ্রু কুচকে তাকায়। তিতলি বলে, হাসছো কেন? ভাবছি খিদে পাচ্ছে আমার, আর খাচ্ছ তুমি। এই রে, তাই তো, ছেলেটার খিদে পাইছে আর আমি সব খাচ্ছি। টাকা না থাকলে যা হয়। আচ্ছা সরি, এই নাও। একটা ফুচকা এগিয়ে দিয়ে বলল, খাইয়ে দিবা? কোনো সমস্যা? না থাক, আমি আবার। তোকে যখন খেতে বলছি, খেতেই হবে। জোর করে মুখে ফুচকা নিয়ে। তন্ময় জানতো তিতলি এরকম কিছু করবে। তিতলির সামনে এলেই তন্ময়ের সব কাজ বোকামি হয়ে যায়। তন্ময়ের এসব বোকামি দেখে তিতলি রেগে গিয়ে কড়া মিষ্টি শাসন পাওয়ার জন্যই হয়তো নিজে থেকে বোকামি করে বসে তন্ময়। তন্ময় চায় তিতলি এভাবেই তাকে শাসন করুক। তুমি কি আরো খাবে? আমি কি তোমার মতো বকেরাদার খাওয়া প্রাণী মনে হয়? আমার খিদে পেয়েছে। তারপর ওরা দুজনেই মিলে 10 প্লেট ফুচকা খায়। যদিও তিতলি খাইয়েছে তন্ময়কে। এরপর তন্ময় বলে, এবার বিলটা মিটিয়ে দাও প্লিজ। আচ্ছা। পরে তন্ময় আর তিতলি রাস্তা ধরে হাঁটতে থাকে। তারপর তন্ময় তিতলিকে একটু অপেক্ষা করতে বলে কোথাও চলে যায়। এই নাও। আইসক্রিম কিন্তু টাকা? আমার কাছে ছিল, তখন আমি খেয়াল করিনি। বুঝছি। ওর আইসক্রিম খেতে খেতেই তখনই কতগুলো ছেলে আসে। কি হলো মামুনি, কোথায় যাচ্ছ? তা জেনে আপনারা কি করবেন? নিজেদের কাজে যান। সেটাই তো করছি। দেখুন, কোনো রকম উল্টাপাল্টা কিছু করলে খবর আছে। এই সারছে, এই মেয়েটার ঘটে কি বুদ্ধি নাই নাকি? এভাবে বকাটেদের সাথে কথা বলে। তিতলির সাথে ছেলেগুলো ঝগড়া হয়। এবার ছেলেগুলো রেগে যায়। তিতলি এবার একটু ভয় পেয়ে যায়। আর তন্ময় ওদিকে আইসক্রিম খাচ্ছে আর মজা দেখছে। ওই বেটা ভিতুর ডিম, এইসব পোলা আমাকে উল্টাপাল্টা কথা বলছে, আমাকে টিজ করছে, আর তুই আইসক্রিম খাচ্ছিস? তো আমি কি করব? তুমি যদি ওদের সাথে কথা না বলতে পারো, তাহলে আমি কেমনে পারবো? আর এমনিতে তুমি আমাকে টিচ করলে আমি তোমাকে কিছু বলতে পারি না, আমার হয়ে এখন তোমাকে বলবে। মানে? ভাই যা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে সময় নাই, আমাকে যেতে হবে। আচ্ছা আমি যাই, আপনাদের যা করা করেন। ওকে ব্রো, তুমি যাও, যা করার আমরাই করব। একজন এগিয়ে এসে তিতলির দিকে। তুমি এমনটা করতে পারো না তন্ময়। তন্ময়ের হাত ধরে কেঁদে দেয়। কারণ তিতলি যতই সাহসী হোক না কেন, সে একটা মেয়ে। আর এখানে অনেকগুলো ছেলে। তো আমি কি করব? তোমার জন্য বিপদে পড়তে পারবো না। তন্ময়। তখন একটা ছেলে তিতলির হাত ধরে। আর তিতলি খুব জোরে হাত ছাড়িয়ে বলতে থাকে, আমাকে অসহায় কোনো মেয়ে ভেবো না, আমি নিজের রক্ষা করতে জানি। তখনই 2টা ছেলে তিতলিকে ধরতে আসে। তিতলি ভয়ে পিছিয়ে যায়। ছেলে দুটো কাছে আসতেই তিতলি তন্ময়কে জড়িয়ে ধরে। কিন্তু তন্ময় তিতলিকে জড়িয়ে ধরে। আমি কাউকে ছাড়বো না। কিন্তু তখনই তন্ময় ছেলেগুলোকে কিছু একটা দেখিয়ে ইশারা করে। অমনি ছেলেগুলো ভয় পায়। সরি আপু, আমরা তো জাস্ট মজা করলাম। ভাইয়া আমরা আসি। যাচ্ছেন মানে? ওনাকে নিয়ে যান, নাইলে আমাকে এখানে মেরে ফেলবে। সরি, ওনারে আপনি সামলান। যা চলে গেল। এই তুমি কেমন মেয়ে? রাস্তার বকেটেরা তোমাকে ভয় পায়,
তারাও তোমারে নিল না। আমি কি শুধু শুধু তোমারে ভয় আর কিছু বলতে পারলো না তন্ময়, তার আগে ঠাস করে গালে একটা মেরে দিল। তন্ময় গালে হাত দিয়ে এর নাম মাইয়া। ছেলেগুলো এমনি ভয় পেলো কেমনে? তোমার কথা শুনে তোমায় ভয় পায় না এমন কেউ আছে? সত্যি আমার কথাই? নাইলে আমি ওদের সাথে না না না। খাইয়া খাইয়া খালি মোটো হইছস। কি মাইয়া? আমার সিক্স প্যাক বডি রে মোটু বইলা দিল। তুই চলে যা, আমি একা যেতে পারবো। এমনি তুই থাকলে আমার লাভ নেই। এই বলে তিতলি চলে যেতে ধরে। তখনই তন্ময় তিতলির হাত ধরে বলে, তুমি আমার সাথেই যাবে। যে ছেলেদের দেখলে না, তাদের মতো আরও আছে, চলো। তিতলি আর কিছু না বলে তন্ময়কে ধরে কেঁদে দিল। তুমি এটা কিভাবে করতে পারলে? এই মেয়েটা আমার শার্ট নষ্ট করবে। তারপর তন্ময় তিতলিকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, চাইলে কি করে দিতাম নাকি? আমি আমার তিতু পাখিরে সব সময় আগলে রাখবো। আমার বাসায় বউ নাই, মা যদি শার্টের এই দাগ দেখে আস্ত রাখবো না। মা তোমার পোলারে দেখো একটা মাইয়া কি করে। দূর আবাল জানি কোথাকার। তারপর তন্ময় তিতলিকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসে, আর তার আগে তিতলির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। কিন্তু তিতলি তা বুঝতে পারে না। আর ওদিকে মেহের সব কিছু গুজগাছ করে নিয়ে লাগেজ প্যাক করে শুয়ে পড়ে আর ভাবে যে করেই হোক কাল রেদের নিয়ে যাবার আগেই আমাকে পলাতে হবে। তারপর মেহের ঘুমিয়ে পড়ে। এদিকে রেদ বসে মশার কামড় খাচ্ছে। শালার এই মেয়ের জন্য আর কি কি করতে হবে এই রেদওয়ান আহমেদকে। রাত প্রায় 11টা। শহরে এটা তেমন কোনো রাত না হলেও এই গ্রাম অঞ্চলে এই শীতের সময় 11টা মানে মাঝরাত। ঠিক তখনই রেদ মেহেরের ঘরে ঢোকে। মেহের, এই মেহের। বললাম তো কাল সকালে। রেদ মেহেরের মুখে ক্লোরোফর্ম দিয়ে দেয় আর মেহের জ্ঞান হারায়। তারপর রেদ মেহেরকে কোলে নিয়ে গাড়িতে বসায়। ওর লাগেজও তুলে নিয়ে ওর সিট বেল্ট বেঁধে দেয়। মেহেরজান, তুমি ভুলে গেছো আমি রেদ, যে তোমার নিঃশ্বাসটাকেও চিনতে পারি। আচ্ছা মেহেরজান, তুমি ভুলে গেছো আমি রেদ, যে তোমার নিঃশ্বাসটাকেও চিনতে পারি। আর তোমার মাথায় ওই জিলাপির প্যাচ ধরতে পারবো না। তুমি যে কাল সকালে কিছু করবা তা আমি জানি। তোমাকে আমায় কাল ঢাকায় নিয়ে যেতে হবে, তাই কোনো ঝামেলায় যেতে যাইনি। তারপর রেদ ড্রাইভ করা শুরু করে আর মেহেরকে দেখতে থাকে। কি শান্তভাবে ঘুমাচ্ছে মেয়েটা। রেদ ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বেজে গেছে। রেদ গাড়ি থামিয়ে মেহেরকে ঘুমন্ত অবস্থায় নিজের কাছে নিয়ে আসে। তারপর মেহেরকে বুকের মধ্যে শুয়ে দিয়ে নিজের সাথে বেঁধে নেয় যাতে না পড়ে। তারপর মেহেরের কানের কাছে গিয়ে বলে, জানি আজ তোমার জন্মদিন না, কিন্তু সবার আগে আমি তোমাকে উইশ করতে চাই। হ্যাপি বার্থডে মেয়ে। পুরো নামটা আর বলে না। তারপর মেহেরকে বুকের সাথে আরও মিশিয়ে নিয়ে কপালে কিস করে। তারপর আবার ড্রাইভিংয়ে মন দেয়। কিন্তু রেদ নিজেও জানে না ওর চোখের কোনা বেয়ে পানি পড়ছে। হয়তো অনেকদিন পর কাউকে ফিরে পাওয়ার তৃপ্তি পাচ্ছে। প্রায় শেষ রাতে রেদ মেহেরকে নিয়ে ঢাকায় পৌঁছে। রেদ মেহেরকে কোলে তুলে নিয়ে ভেতরে যায়। তারপর মেহেরকে শুয়ে দিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে মেহেরের কাছে গিয়ে কপালে একটা চুমু খায়। তারপর বলে, কালকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল মেহের। তারপর মেহেরকে ঠিক করে শুয়ে দিয়ে নিজেও সোফায় শরীর এলিয়ে দেয়। সারাদিন এতটা জার্নি করার পর নিজের শরীর আর সায় দেয় না রেদের। সেও তলিয়ে যায় ঘুমের মধ্যে। হঠাৎ রেদ দেখতে পায় তার চেনা মুখ খুব সুন্দর একটা জায়গায় তার জন্য অপেক্ষা করছে। রেদ পাগলের মতো ছুটে যায় সেই চেনা মুখটার দিকে। হয়তো দেরি করলে রেদ তাকে আর পাবে না। কিন্তু রেদ কাছে যেতেই সেই মুখের আদলটা বদলে যেতে শুরু করে। হঠাৎ সেই মুখের জায়গায় রেদ মেহেরকে দেখতে পায়। কিন্তু না, সেটা তো মেহেরের মুখ না, অন্য কারো ছিল। কিন্তু তবুও রেদ কাছে গিয়ে মেহেরকে দেখে দাঁড়িয়ে রইল। আর রেদকে দেখে মেহের খুব সুন্দর একটা হাসি দিয়ে রেদের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। রেদও অজানা কোনো কারণেই মেহেরের হাত ধরতেই মেহের রেদের বুকে মাথা দিয়ে রেদকে জড়িয়ে নিল। রেদও মেহেরকে নিজের বুকের মধ্যে টেনে নিয়ে খুব শক্তভাবে মেহেরকে জড়িয়ে ধরল। কিন্তু হঠাৎ চারপাশ কালো হয়ে এলো। কোনো এক শক্তি মেহেরকে রেদের বুক থেকে কেড়ে নিতে চাচ্ছে। সে যতই আটকানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রেদের মনে হচ্ছে চারদিকে পরিবেশে ঝড় উঠছে আর সবাই তাদের দুজনকে আলাদা করে দিতে ব্যস্ত হয়ে উঠছে।
মেহেরও চিৎকার করে বলছে, রেদ আমাকে বাঁচাও, আমি তোমার থেকে দূরে যেতে চাই না। কিন্তু কেউ শুনছে না রেদ আর মেহেরের আর্তনাদ।